নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার একটা ভৌতিক গল্প শোনাতে। এই গল্পটির নাম হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় নিশির ডাক। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে, একটি ছেলে বলছে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমাদের গ্রামে এক জমিদারের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তাকে আর বাঁচানো যাবে না। তখন তার বাড়ির লোকেরা এক তান্ত্রিক উপায়ে তাকে বাঁচাবার চেষ্টা করলো। হ্যাঁ, তান্ত্রিক উপায়ে ঠিক বাঁচিয়েছিল, কিন্তু সে কীভাবে বাঁচিয়েছিল সেই নিয়ে এই গল্পটি। এবার গল্পটি শুরু করছি। সেই ছেলেটি বলছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখনকার কথা। আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে কলকাতার কাছে হলো, জায়গাটা কিন্তু খুব গ্রামের মতো। পাশে একটা পশ্চিমে ছিল একটা গঙ্গা, পশ্চিম দিকে চলে গেছে। এছাড়া সেখানে অনেক মন্দির টন্দির আছে। আবার একটা বাগান বাড়ি ছিল। সেই বাগানে কিন্তু অনেক রকম গাছ ছিল, নিম, তেঁতুল, কুল গাছ, কত কী গাছ রয়েছে। তবে এই কুল গাছটা আমাদের সবসময় লক্ষ্য থাকতো কুল চুরি করে খাওয়া। শীতকালে আমরা সেখানে দল বেঁধে কুল চুরি করতে যেতাম। এবার সেই গ্রামে সেই বাগানে কিন্তু যে মালি থাকতো, সেই মালি হারুদা আমাদের দেখে তাড়া করতো, কিন্তু আমাদের সঙ্গে কি সে পারতো? আমরা ছুটে পালিয়ে যেতাম। এবার সে যখন পারতো না আমাদের ধরতে, তখন চিৎকার করে বলতো, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া? হ্যাঁ, দাঁড়া, আমি মা কালীকে বলে দেবো। এই সমস্ত আমাদের ছোটোবেলার ঘটনা। তারপর এরকমই একদিনে আমরা বসে বসে আমাদের বন্ধু মহলে আড্ডা মারছি। এক তা সেই তখনই একটা খবর এলো, এই আজকে না অমাবস্যা, তা এই আজকের রাতে কিন্তু নিশি ডাকবে। আমি বললাম, নিশির ডাক আবার কী রে, নিশি ডাকবে? বিমান বলল, তুই জানিস না? বিমানে কিন্তু সেই খবরটা নিয়ে এসেছিলো, আমাদের বন্ধুর মধ্যে যে একজন নাম ছিল তার বিমান, সেই কিন্তু খবরটা নিয়ে এসেছিলো। সে বললো, নিশির ডাক কী জানিস? নিশির ডাক হচ্ছে খবর। তাহলে আমি বলছি ঘটনাগুলি। ওপাড়ার মল্লিকবাবু, মানে আমাদের জমিদার যে মল্লিকবাবু, সে নাকি মারা যাবে। তার অবস্থা খুব খারাপ। ডাক্তার বদ্যি এসে তাকে দেখে গেছে, বলছে আর কোনো উপায় নেই, ওনার ক্ষমতা চলে গেছে, উনি এবার মারা যেতে পারে। কিন্তু সেই জমিদারের তো প্রচুর বিষয় সম্পত্তি, বাড়ি ঘরদোর কত কী রয়েছে। এই রকম মানুষকে কি মেরে দেওয়া যায়? তখন তাকে তো বাঁচাতেই হবে। এবার তার বাড়ির লোকেরা একটা ঠিক করেছে তান্ত্রিক উপায়। তান্ত্রিক উপায়টা আবার কি? সেই তান্ত্রিকটা হচ্ছে পরের পরমায়ু কেড়ে নিয়ে তার শরীরে প্রবেশ করে দেওয়া। আর সেটাকে বলে নিশির ডাক। নিশির ডাকটা কীরকম? তারা পশুপতিনাথ থেকে এক তান্ত্রিক নিয়ে এসছে। সেই তান্ত্রিক না সারা গায়ে তেল হলুদ, তেল না, এই সিঁদুর, তেল সিঁদুর সারা শরীরে মাখবে, মেখে লাল টকটক হয়ে যাবে তার শরীর। সেই নিয়ে সে রাত্রেবেলা একটা ডাব নিয়ে বেরোবে। ডাবের মুখটা কিন্তু খোলা থাকবে। এবার সেই মুখটা খোলা, তার ভিতরে জল ভর্তি থাকবে। এবার সেই নিয়ে বেরোবে রাত্রেবেলা। এবার কারো নাম ধরে ডাকবে, যে সাড়া দেবে সঙ্গে সঙ্গে ডাবের মুখে গলাটাকে ঢেকে দেবে, ডাবের মুখটা ঢেকে দেবে। আবার তার সেই ডাবের ভেতরে যে জল থাকবে সেইটা নিয়ে সেই জমিদারবাবুকে খাইয়ে দেবে। এইবার জমিদারবাবু বেঁচে যাবে। এইবার যে সাড়া দিয়েছিল সে মরে যাবে। এই হচ্ছে নিশির ডাক। তাই বিমান বলল, খুব সাবধান, আজকে রাতে আর ঘুমোবি না, জেগে থাকবি। যদি তুমি ঘুমিয়েছো, তাহলে ঘুম চোখে যদি সাড়া দিয়েছো, তাহলেই মৃত্যু। এবার আমি বললাম, আচ্ছা তান্ত্রিক বাবা আমাদের নাম জানবে কী করে? তা বিমান বলল, কেন, পাড়ার লোকই সব জানিয়ে দেবে। তা আমি মাকে গিয়ে চুপি চুপি এই কথাটা বললাম। বাবাকে তো বলা যাবে না, বাবা তো এসব ভূত প্রেত কিচ্ছু বিশ্বাস করে না। বাবাকে তো একদম বলা যায় না। বাবা শুধু জানে অঙ্ক আর অঙ্ক, বলে অঙ্ক কষো, অঙ্কই হচ্ছে জীবন। তাই আমি চুপি চুপি মাকে গিয়ে বললাম। মা কিন্তু শুনে খুব ভয় পেয়ে গেল, কেন মা এইসব ভূত টুত এইসব ব্যাপারে খুব বিশ্বাস করে। কেন, মাকে নাকি একবার এইরকম পাল্লায় পড়েছিল। তাদের সেই মায়ের বাপের বাড়ি সিঙ্গুরে, সেখানে এক ভুল ভুলাইয়া সাধু নাকি মাকে নাকি এরকম ভুগিয়েছিল, সারা রাত নাকি জঙ্গলে ঘুরিয়েছিল। তাই মা এগুলো খুব বিশ্বাস করে। তাই মা বলছে, দেখ আমি তো সারা রাত জেগে থাকবো, কিন্তু ভয় হচ্ছে কি তোর বাবাকে নিয়ে। ওই একটা মানুষ, ওই মানুষও কিছুতেই বিশ্বাস করবে না। ওকে যদি আমি বলি এবার বাবাকে, তাহলে তো সারা রাত ওই লাঠি নিয়ে রাস্তায় বসে থাকবে, দেখলেই সঙ্গে সঙ্গে তাকে পেটাতে শুরু করবে, তারপর যা হওয়ার হবে। তখন আমি বললাম, না না বাবা, মা তুমি কি চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। আমি না আজকে রাতে বাবার সামনে শুয়ে থাকবো, জেগে থাকবো। বাবা ঘুমোবে, যেই বাবা যদি সাড়া দেয়, আমি সঙ্গে সঙ্গে বাবার মুখটাকে চেপে ধরবো।
আমাদের রাত জাগার পরিকল্পনা সব প্রস্তুত। আমরা বিকেলে গঙ্গার ধারে বটতলায় বসে সমস্ত ওই আলোচনা করলাম, ওই একই আলোচনা। সন্ধে হবে হবে আমরা সবাই যে যার বাড়িতে ঢুকে গেলাম। এবার এরই মধ্যে সব জায়গাটা খুব থমথম হয়ে গেল সব রাতটা। তাই এবার আমরা আসবার সময় দেখলাম যে কালী মন্দিরে অমাবস্যা রাতে যে কালী পুজো হবে তার পুজোর আয়োজন হচ্ছে। সমস্ত দেখে এলাম। কিন্তু এই অমাবস্যায় আমাদের সেই মন্দির আর যাওয়া হবে না। অন্য অমাবস্যা হলে আমরা যেতাম ওই মন্দিরে গাওয়া ঘিয়ে লুচি ভোগ খাওয়ার জন্য। রাত 12টা হোক 1টা হোক ঠিক হাজির হয়ে যেতাম। কিন্তু এই অমাবস্যায় আর বাড়ি থেকে বেরোনো যাওয়া হবে না। এখন যে যার বাড়িতে গিয়ে আমরা সব চুপচাপ বসে রইলাম, দরজা বন্ধ করে। আর কেউ বেরোবো না ঠিক করে নিলাম। অমাবস্যার রাত হলো, আজকে যেন একটু বেশি অন্ধকার, চারদিকে থমথম করছে। জানলা দিয়ে আমি সব দেখছি, সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। জানলায় দাঁড়িয়ে আছে, এমন সময় মা এসে বলল, দেখেছিস আজকে না শরীরটা যেন ভার ভার লাগছে, তুই কিছু বুঝছিস না? আমিও বললাম, হ্যাঁ আমারও সেরকম শরীরটা ভার ভার লাগছে, আমিও পড়তে বসে পড়তে পারলাম না। মা বলছে, জানিস ওরা মন্ত্র বলে সারা পাড়াটাকে যেন নিঝুম করে দিয়েছে, একদম যেন সবাই নেতিয়ে পড়ে। আমি বললাম, মা এগুলো কী করে করে? মা বলছে, কী করে করে জানিস? এগুলো অন্য একটা উঁচু জায়গা থেকে একটা ধুনো জ্বালায়, ধুনো জ্বালিয়ে মন্ত্র পড়তে থাকে, সমস্ত পাড়ার সমস্ত যেন নিজম আচ্ছন্ন, ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। আমি বললাম, মা এর থেকে কোনো উপায় নেই, করা যায় কিছু একটা, করা যায় না? মা বলে, হ্যাঁ উপায় আছে জানিস, একটা কাজ করে দাঁড়া, শুকনো লঙ্কা নিয়ে এসে শুকনো লঙ্কা ঝাঁঝেতে সব কেটে যাবে। মা এসে লঙ্কা পোড়া দিল। এবার সেই লঙ্কা পোড়া চারদিকে লঙ্কার ঝাঁঝ শুরু হয়ে গেল। সেই ঝাঁঝেতে আমিও কাচতে শুরু করলাম। বাবাও কাচতে কাচতে এসে বললে, তোমরা এসব কী করছো? মা বললো, দেখো যা করছি মঙ্গলের জন্য করছি। মা বাবা রেগে গম্ভীর ঘরে বললো, যা অমঙ্গল আর মঙ্গল হচ্ছে, যা অমঙ্গল করে বেড়াচ্ছ বলে বাবা আবার কাচতে কাচতে চলে গেল। তো এই হচ্ছে ঘটনা। তখন আমি তখন হঠাৎ দেখি আমাদের পাশের বাড়ির পাশে যে কালী মন্দির আছে, সেই অমাবস্যার আছে কালী পুজো, সেই কালী পুজো শুরু হয়ে গেল। তো ঘন্টার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার রাত 11টা বাজলো, আমরা ঠিক সময় মতো শুয়ে পড়লাম। গরমকাল, জানলাগুলো সব খোলা। বাবা জোরে জোরে যখন শ্বাস নিতে শুরু করলো, তখন মা মশারির ভিতর থেকে আমাকে ইশারা করলো, সাবধান। আমি বললাম, সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। রাত নিঝুম হয়ে গেছে। তারপর মন্দিরের মনে আরতি শেষ হয়ে গেছে, পুজো শেষ। সমস্ত একটা কোনো আওয়াজ নেই, সমস্ত একটা কুকুরও পর্যন্ত ডাকছে না। রাতের কোনো কোথা থেকে কোনো আওয়াজ আসছে না। এবার মা আমাকে সাবধান করে দিয়ে মা নিজেই ঘুমিয়ে পড়েছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। তারপর রাতটা এত হয়ে গেছে, আমিও জেগে থাকতে পারছি না। তখন আমার কিন্তু খুব ভয় করতে শুরু করলো। রাত তখন 1:30। আর না, আজ রাতে আর নিষেধ বেরোবে না, এইসব কিন্তু হয়, বিশ্বাস করে না। এই বলে আমি পাশ ফিরেছি, হঠাৎ দেখি চিটিং করে একটা আওয়াজ হলো। আমার কান খাড়া। হঠাৎ একটা আওয়াজ আসছে, গলার আওয়াজ, কার জানি গম্ভীর গলায় বলছি, অনাথ অনাথ বলে 3বার। তারপর দীনবন্ধু দীনবন্ধু করে ডাকছে। ক্রমশ গলার আওয়াজটা আস্তে আস্তে আমার বাড়ির কাছে আসছে। হঠাৎ দেখি আমার বাবার নাম ধরে ডাকছে, হরিশঙ্কর হরিশঙ্কর। আমি করেছি কি, বাবার মুখের সামনে, ঠোঁটের সামনে হাতটা রেখে দিয়েছি, এমন কিছু বাবা সাড়া দিলেই সঙ্গে সঙ্গে মুখটা চেপে ধরবো। আমার খুব ইচ্ছা করছিল জানলা দিয়ে একবার দেখি, খুব উত্তেজনা হচ্ছিল, কিন্তু বাবাকে ছেড়ে আমি যেতে পারছি না। তবে ডাকটা আস্তে আস্তে গঙ্গার দিকে চলে যাচ্ছে। হারাধন হারাধন, কানাই কানাই, বনমানি বনমানি, এইসব বলতে বলতে ডাকটা সে গঙ্গার দিকে যেতে যেতে কখন ডাকটার দিকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর আমি চিন্তা করছি, কী ব্যাপার, আর আওয়াজ আসছে না কেন? তারপর দেখি বাতাসে ভোঁ ভোঁ সাঁ সাঁ শব্দ শোনা যাচ্ছে, আর গঙ্গার শেষ রাতে স্টিমারে ভোঁ ভোঁ শব্দ। আমি আবার চিন্তা করছি, ডাকটা কি আবার পরে আমাদের বাড়ির দিকে ফিরে আসবে? এইসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি, কোনো ঠিকই নেই। তারপরে ঘুম ভাঙলো একটু বেলাতে। উঠে দেখি চারধারে হইচই হচ্ছে, লোকজন যাতায়াত করছে। রাতে যে একটা ঘটনা ঘটে গেছে তার যেন কোনো চিহ্নই নেই। এই সমস্ত দেখতে লাগলাম। তারপর আমি ছুটে গেলাম পবিত্রদের বাড়িতে, সেখানে কিন্তু আমাদের আড্ডা। তারপর ওখান থেকে চলে আসি গঙ্গাঘাটে। গঙ্গাঘাটে এসে আমাদের সেই একই আলোচনা, যে নিশি ডাকে কেউ সাড়া দেয়নি। শেষকালে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে চলে গেছে। তাও আমরা কাউকে তো ডেকে ডেকে জিজ্ঞেস করতে পারি না যে কে মারা গেছে। তো
তবু আমরা এদিক ওদিক তার ঘুরতে লাগলাম, ঘুরে ঘুরে দেখতে লাগলাম, যে খবর নিতে লাগলাম কেউ মারা গেছে কি না। সব চারধারে খবর নিই, যেন কিছুই হয়নি। এইভাবে আমরা ঘুরতে শুরু করলাম, এগলি ওগলি এ পাড়া ও পাড়া সে পাড়া ঘুরে বেড়াচ্ছি। পুরো স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই, কোনো খবর পাচ্ছি না, কোথাও কিছু ঘটেনি। তা আমরা তখন বললাম এইসব পাগলের কীর্তি, এসব কোনদিন হয়? আমরা ভাবতে পারি, এইসব নিয়ে আমরা হাসাহাসি করছি। আবার বিমান বলছে সে নাকি জানলা দিয়ে দেখেছে, নিশিকে ডেকেছে, বলছে বেটে কাটোর চার চৌকো জটাধারী লাল দগদগে একজন মানুষকে সে দেখেছে। এবার সে নাকি বেলুন মতো রাস্তায় ভেসে বেড়াচ্ছে। আবার তার গলার কণ্ঠস্বর নাকি শেয়ালের মতো, নেতাই নেতাই বলে ডাকছে। পাড়ার শেষ রাস্তায় কলের ধারে দুটো কাজের মেয়ে লোক বলাবলি করছে, ওপাড়ার হারুদা নাকি মারা গেছে। বলছি সুস্থ মানুষ, কোনো অসুখ বিসুখ নেই, অসুখ টসুখ কিছু নেই, বাইরে নাকি খাটিয়া পেতে শুয়েছিল, সে হঠাৎ মারা গেল। সে কী করে মারা গেল এই কথাটা কানে আমাদের এলো। ছোট ছোট হারুদার কুল বাগান, গাছের পর গাছ, তার মাঝখানে একটা কুঁড়েঘর। খবর পেয়ে সবাই এসেছে, হারুদা শুয়ে আছে খাটিয়ার উপর, সারা শরীরটা ফ্যাকাশে সাদা হয়ে গেছে। সবাই বলছে হার্ট অ্যাটাক হয়েছে। একমাত্র আমরাই জানি রাত 2টোর সময় মৃত্যুর কণ্ঠস্বর, হারু হারু, আদো ঘুম আদো জাগরণে যাই, আর খপ করে তখন ডাবের খোলার মুখ বন্ধ। এখনও ভাবি, এখনও কি এরম হয়? কিন্তু যাই হোক, অনাদি মল্লিক অনেক দিন বেঁচে ছিল, তারপর আত্মহত্যা করে সে মারা যায়। আমার এই গল্পটি শেষ হলো। গল্পটির নাম ছিল নিশির ডাক, সঞ্জীব চট্টোপাধ্যায়। তাই গল্পটি যদি একটু ভালো লেগে থাকে, ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।